ব্যবসা শুরু করার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য প্রথম আর সবচেয়ে জরুরি কাজগুলোর একটা হলো ব্যবসার লিগ্যাল স্ট্রাকচার বা আইনি কাঠামো ঠিক করা। আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাকেই একদম সহজ করে বোঝার চেষ্টা করব। মাথায় দারুণ একটা ব্যবসার আইডিয়া আছে, তাই না? কিন্তু শুধু আইডিয়া থাকলেই তো হবে না। এটাকে সত্যি করার জন্য প্রথম আইনি ধাপটা কি? চলুন আজ সেই উত্তরটাই খুঁজে বের করা যাক। পুরো ব্যাপারটাকে না হয় একজন উদ্যোক্তার জার্নি বা যাত্রা হিসাবে ভাবা যাক। আপনি কোন আইনি কাঠামোটা বেছে নিচ্ছেন সেটার ওপরেই কিন্তু নির্ভর করবে আপনার সামনের রাস্তাটা কেমন হবে, মসৃণ নাকি পাথুরে। তাই এটা আপনার ব্যবসার গল্পের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এক অধ্যায়। তো এই যাত্রায় আমাদের কয়েকটা স্টেশন আছে। প্রথমে আমরা দেখব একক উদ্যোগ বা সোল প্রোপ্রাইটারশিপ। এরপর আমরা জানব পার্টনারশিপ বা অংশীদারিত্বের ক্ষমতা নিয়ে। তারপর দেখব কিভাবে একটা কর্পোরেশন তৈরি হয়। আর সবশেষে তিনটের মধ্যে একটা সরাসরি তুলনা করব। তো আর দেরি কেন, চলুন শুরু করি। আমাদের জার্নির প্রথম রাস্তাটা হলো সবচেয়ে সহজ আর সবচেয়ে পরিচিত একটা কাঠামো, সোল প্রোপ্রাইটারশিপ বা বাংলায় যাকে আমরা বলি এক মালিকানা কারবার। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হলো একজনের শো, মানে একজনের উদ্যোগ। আচ্ছা, এই কাঠামোটা বুঝতে হলে একটা শব্দ মাথায় গেঁথে নিতে হবে, অসীম দায় বা আনলিমিটেড লায়াবিলিটি। এর মানে কি? সোজা কথায় আইনের চোখে ব্যবসা আর মালিক আলাদা কেউ না, তারা একই ব্যক্তি। মানে মালিকই ব্যবসা আর ব্যবসায় মালিক। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা দেউলিয়া হলে মালিকও দেউলিয়া হয়ে যেতে পারেন। ভাবুন একবার, এর মানে হলো যদি কোনো কারণে আপনার ব্যবসা দেনা শোধ করতে না পারে, তাহলে পাওনাদাররা আপনার ব্যক্তিগত সম্পত্তি মানে আপনার বাড়ি গাড়ি সবকিছুর উপর হাত দিতে পারবে। ঝুঁকিটা কিন্তু মোটেও ছোট না। তবে হ্যাঁ, এত ঝুঁকির পরেও এর কিছু দারুণ সুবিধাও আছে। যেমন এটা শুরু করা ভীষণ সোজা আর খরচও একদমই কম। নিয়মকানুনে ঝামেলা বলতে গেলে প্রায় নেই। আর সবচেয়ে মজার ব্যাপার, ব্যবসার সব লাভ মানে 100%ই আপনার। পুরো কন্ট্রোল আপনার হাতে। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে। অসুবিধাগুলোও কিন্তু বেশ সিরিয়াস। ওই যে বললাম, অসীম ব্যক্তিগত দায়ের ঝুঁকি তো থাকছেই। বাইরে থেকে টাকা বা ফান্ড জোগাড় করাটাও খুব কঠিন। আর যেহেতু আপনি একাই সব, তাই আপনাকে হতে হবে সব কাজের কাজই। মার্কেটিং, সেলস, হিসাব রাখা সবই করতে হবে। আর সবচেয়ে বড় কথা, মালিকের মৃত্যু হলে ব্যবসার অস্তিত্ব সেখানেই শেষ। আচ্ছা, একজনের শো দেখা হলো। এবার চলুন আমাদের জার্নির পরের স্টেশনে যাই। এখানে উদ্যোক্তা আর একা নন, সাথে আছেন পার্টনার বা অংশীদার। হ্যাঁ, আমরা কথা বলছি অংশীদারি কারবার বা পার্টনারশিপ নিয়ে। ব্যাপারটা অনেকটা এক মালিকানা কারবারের মতোই, শুধু এখানে মালিক একজন না, 2 থেকে শুরু করে সর্বোচ্চ 20 জন পর্যন্ত হতে পারে। আর ঠিক আগেরটার মতোই এখানেও কিন্তু ব্যবসা আর তার মালিকদের মানে অংশীদারদের আইনত আলাদা করে দেখা হয় না। তো এর সুবিধে কি? প্রথমত, যেহেতু এখন একাধিক মালিক, তাই টাকা পয়সা বা ফান্ড জোগাড় করাটা একটু সহজ হয়। তার ওপর এক একজন পার্টনার এক একটা দক্ষতা নিয়ে আসে, মানে একটা টিম ওয়ার্ক হয়। আর হ্যাঁ, কিছু স্পেশাল ক্ষেত্রে, যেটাকে লিমিটেড পার্টনারশিপ বলে, সেখানে কিছু পার্টনার সীমিত দায়ের সুবিধাও পেতে পারে। কিন্তু এখানেও একটা কিন্তু আছে, ঝুঁকিটাও কিন্তু সবার মধ্যে ভাগ হয়ে যায়। মানে সাধারণ অংশীদারদের দায় এখানেও অসীম। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো, আপনার কোনো পার্টনার যদি কোনো ভুল করে, তার জন্য আপনাকেও দায় নিতে হতে পারে। মালিকানা বদল করাটাও বেশ ঝামেলার। আর কোনো পার্টনার যদি মারা যান বা ব্যবসা ছেড়ে দেন, তাহলে পুরো পার্টনারশিপটাই কিন্তু ভেঙে যেতে পারে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সহজ পথগুলো দেখলাম। এবার চলুন এমন একটা কাঠামোর দিকে যাই যেটা সবচেয়ে শক্তিশালী, যদিও একটু জটিল। আমরা কথা বলছি কর্পোরেশন নিয়ে, যা ব্যবসাকে বড় করার আর সুরক্ষা দেওয়ার জন্য একটা দারুণ উপায়। কর্পোরেশনের সবচেয়ে জরুরি কনসেপ্টটা হল পৃথক আইনগত সত্তা বা সেপারেট লিগ্যাল এন্টিটি। এর মানে কি? সহজ করে বললে, আইন একটা কর্পোরেশনকে তার মালিকদের থেকে একদম আলাদা একজন কৃত্রিম ব্যক্তি হিসেবে দেখে। মানে কোম্পানির নিজের নামে সম্পত্তি কিনতে পারে, লোন নিতে পারে, এমনকি কোম্পানির বিরুদ্ধে আলাদা করে মামলাও করা যায়। এই যে দেখুন, এখানেই খেলাটা ঘুরে যায়।
একদিকে অসীম দায়, যেখানে ব্যবসার দেনার জন্য মালিকের ব্যক্তিগত সবকিছু ঝুঁকির মধ্যে পড়ে যায়, আর অন্যদিকে সীমিত দায়, যা মালিকের জন্য একটা আর্থিক বর্মের মতো কাজ করে। ব্যবসার যাই হোক না কেন, মালিকের ব্যক্তিগত সম্পদে কেউ হাত দিতে পারবে না। এটাই হলো সবচেয়ে বড় পার্থক্য। কর্পোরেশনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তো হলো এই সীমিত দায়, কিন্তু আরও অনেক সুবিধা আছে। যেমন শেয়ার বিক্রি করে খুব সহজে অনেক বেশি মূলধন বা ক্যাপিটাল তোলা যায়। মালিক বা শেয়ার হোল্ডার যদি মারাও যান, তাতেও কোম্পানির কিছু যায় আসে না, ব্যবসা চলতেই থাকে। আর শেয়ার কেনা বেচার মাধ্যমে মালিকানা বদল করা তো একদমই সহজ। অবশ্যই, এত সুবিধার জন্য কিছু দামও দিতে হয়। কর্পোরেশন তৈরি করার প্রক্রিয়াটা বেশ জটিল আর খরচ সাপেক্ষ। অনেক নিয়মকানুন, অনেক কাগজপত্রের ব্যাপার। আর যেহেতু অনেক তথ্যই পাবলিককে জানাতে হয়, তাই ব্যবসার সব কথা গোপন রাখাটা একটু কঠিন হয়ে পড়ে। তো আমরা আমাদের জার্নির 3টি রাস্তায় দেখে ফেললাম: এক মালিকানা, অংশীদারি আর কর্পোরেশন। এবার সময় হয়েছে সবগুলোকে পাশাপাশি রেখে একটা ফাইনাল তুলনার, যাতে পুরো ছবিটা একবারে পরিষ্কার হয়ে যায়। তাহলে আসল প্রশ্নটা হলো, কোন পথটা বেছে নেওয়া উচিত, কোনটা সবচেয়ে ভালো? চলুন একটা টেবিলের মাধ্যমে এক নজরে উত্তরটা খোঁজার চেষ্টা করি। এই টেবিলটাই কিন্তু পুরো আলোচনার সারমর্ম। দেখুন, লিগ্যাল স্ট্যাটাসের দিক থেকে প্রথম দুটোর কোনো আলাদা পরিচয় নেই, কিন্তু কর্পোরেশনের আছে। দায়ের ব্যাপারটা দেখুন, এক মালিকানা আর অংশীদারিতে দায় অসীম, কিন্তু কর্পোরেশনে সীমিত। এটাই সেই সেফটি নেট। মালিকের সংখ্যা আর ব্যবসা বন্ধ হওয়ার প্রক্রিয়াতেও কত তফাৎ। আসলে পুরো ব্যাপারটাই হলো ঝুঁকি আর নিয়ন্ত্রণের মধ্যে একটা সঠিক ব্যালেন্স খুঁজে বের করা। তো প্রত্যেকটা আইনি কাঠামোই আসলে একটা নতুন জার্নির শুরু। কোনোটা হয়তো একার ছোট্ট একটা পথ চলা, কোনোটা বন্ধুদের সাথে একসাথে এগোনোর রাস্তা, আবার কোনোটা হয়তো একটা বিশাল অভিযানের প্রস্তুতি। এখন প্রশ্ন একটাই, একজন উদ্যোক্তার যে যাত্রাটা শুরু হতে চলেছে, তার গল্পের প্রথম অধ্যায়টা কী হবে?